আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। পোশাক কর্মী মিনারুল হত্যা মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভি 2 দিনের রিমান্ডে, আসামির সম্পৃক্ততা নেই দাবি আইনজীবীর। জুলাই আগস্টের লড়াই এখনো শেষ হয়নি, চট্টগ্রামে পথসভায় হাসনাত আব্দুল্লাহ। দেশ বিভাজনের ষড়যন্ত্র থেকে সতর্ক থাকার আহ্বান। আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক হুইপ স্বপন, সাবেক এমপি দুদু সহ জয়পুরহাটের 18 নেতার দেশ ত্যাগের নিষেধাজ্ঞা। সিলেটের বিয়ানীবাজার সীমান্তে 32 জনকে পুশিন বিএসএফ এর, সবাই বাংলাদেশি নাগরিক জানালো বিজিবি। এবং সারা দেশে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে জাতীয় কবির 126তম জন্মজয়ন্তী। তার লেখনী প্রেম প্রতিবাদ এখনো প্রেরণার প্রতীক। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পোশাক কর্মী মিনারুল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভির 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিকেলে নারায়ণগঞ্জে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহসিন ইমামের আদালত এই আদেশ দেন। এর আগে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাবেক মেয়র আইভির 7 দিনের রিমান্ড আবেদন করেন। পরে আদালত উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে এই আদেশ দেন। এ সময় আইভিকে কাশিমপুর কারাগার থেকে ভার্চুয়ালি শুনানিতে সংযুক্ত দেখানো হয়। আইভির আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, এই মামলায় আইভির কোনো সম্পৃক্ততা নেই। মামলায় তার বিরুদ্ধে নির্দিষ্ট কোনো অভিযোগ নেই। যাদেরকে গ্রেফতার করে রিমান্ড নেওয়া হয়েছে আগে তারা কেউ আইভির নামও উল্লেখ করেনি। পাশাপাশি এই মামলায় 4 জন আসামি ইতোমধ্যে জামিনে আছেন। ন্যায় বিচারের জন্য আইনি লড়াই চালিয়ে যাবেন বলে জানান তিনি। বিজ্ঞ আদালত আমাদের সমস্ত বিষয় সাবমিশন নেয়নি, আমাদের বক্তব্য সেখানে উপস্থাপন করার সুযোগ দেয়নি। আমরা ডকুমেন্টারি প্রমাণ করে দিয়েছি এই মোকদ্দমায় আইবির কোনো ইনভলভমেন্ট নাই। মিরালকে গুলি করে হত্যা করেছে আসামি এজাহারে বলা হয়েছে, কিন্তু বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে 25/7/2024 25 ইংরেজি তারিখে আয়ু ভিকটিমের ময়না তদন্তের দরখাস্ত দিলে বিজ্ঞ আদালত মঞ্জুর করেন এবং সেই সার্টিফিকেট গভর্নমেন্ট থেকে ইস্যু হয়েছে। সড়ক দুর্ঘটনাজনিত মিনারুলের মৃত্যুবরণ করেছে। জুলাই আগস্টের লড়াই এখনো শেষ হয়নি মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, একটি পক্ষ সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়ে আবারও দেশ বিভাজনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সকালে চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, দ্রুত অন্তর্বর্তী সরকারকে জুলাই গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ দিতে হবে। দেশে আর মুজিববাদী সংবিধান চলবে না, কোনো বৈদেশিক শক্তির প্রেসক্রিপশনে দেশ চলবে না, নতজানু সম্পর্কের ভিত্তিতেও চলবে না। বিদেশিদের সাথে সম্পর্ক হবে ন্যায্যতার। কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ চট্টগ্রামের 8টি উপজেলায় দিনব্যাপী পথসভা করবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। আমরা ভেবেছিলাম 5ই আগস্ট আমাদের এই লড়াই সংগ্রাম শেষ হয়ে গিয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় আমরা দেখছি একটা পক্ষ সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, একটা পক্ষ আবার দেশটাকে বিভাজনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। রাজনৈতিক ছোট ছোট মতপার্থক্যকে জাতীয় স্বার্থে দূরে রেখে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আমাদের দেশটাকে করতে হবে। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই, আপনারা অবিলম্বে আমাদের এই যে বিচার কার্যক্রম, সংস্কার কার্যক্রম এবং নির্বাচনের সুস্পষ্ট রুটম্যাপ আপনারা জাতির সামনে প্রকাশ করুন। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা জুলাই আন্দোলনের যোদ্ধা নোয়াখালীর শহীদ হাফেজ মোহাম্মদ হাসানের দাফন সম্পন্ন হয়েছে। সকালে নোয়াখালীর সুবর্ণচরে তরিকুল্লা সমাজ এলাকায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার জানাজায় অংশ নেন নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ, জামায়াতের নোয়াখালী জেলা শাখার আমির ইসহাক খন্দকার সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ। গত 5 আগস্ট চট্টগ্রামের টাইগার পাসে জুলাই
আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন মোহাম্মদ হাসান। উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডের ব্যাংককের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মৃত্যুবরণ করেন। জয়পুরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও হত্যা চেষ্টা সহ একাধিক মামলার আসামি আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন ও সাবেক এমপি শামসুল আলম দুদু সহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের 18 নেতার বিরুদ্ধে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি আইনজীবী শাহানুর রহমান শাহিন জানান, তদন্তের স্বার্থে জয়পুরহাট অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত জুলাই গণঅভ্যুত্থানে একাধিক মামলার এসব আসামিদের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দেন। 22 মে মামলা তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই জাহাঙ্গীর ও ফারুক হোসেনের আবেদনের প্রেক্ষিতে আদালত এই আদেশ দেন। সিলেটের বিয়ানীবাজার সীমান্তে পুশিন করা 32 জনকে আটক করেছে বিজিবি। সকালে বিয়ানীবাজার সীমান্তের বড়গ্রাম এলাকা দিয়ে তাদের পুশিন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এরপর তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে 9 জন পুরুষ, 11 নারী ও 12 জন শিশু রয়েছে। বিজিবি জানায় 52 ব্যাটালিয়নের অধীন নোয়াগ্রাম বিওপির একটি টহল দল সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশের সময় তাদের আটক করে। আটককৃতদের বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়। বিজিবি 52 ব্যাটালিয়ন বিয়ানীবাজারের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সবাই বাংলাদেশি বলে নিশ্চিত হয়েছে বিজিবি। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বনাঞ্চলে বসবাসকারীদের বিরুদ্ধে দায়ের করা 129টি মামলা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে টাঙ্গাইল বন বিভাগের আওতাধীন মধুপুরের টেলকি এলাকা পরিদর্শনের সময় তিনি এ ঘোষণা দেন। পরিবেশ উপদেষ্টা বলেন, বনভূমি দখল রোধে সীমানা পিলার দেয়া হচ্ছে, উদ্ধার করা হবে বনের বেদখল ভূমি। শালবনে আবার শালগাছ ফেরত আনার তাগিদ দিয়ে তিনি বলেন, শালবনে বাণিজ্যিকভাবে ইউক্যালিপটাস ও আকাশিয়া গাছ রোপণ বন্ধ করা হবে। পরে মধুপুর বনাঞ্চলের রাজাবাড়ি এলাকায় স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণের মাধ্যমে মধুপুর শালবন পুনঃপ্রতিষ্ঠা প্রকল্পের কার্যক্রম উদ্বোধন করেন তিনি। এ সময় প্রধান বন সংরক্ষণ মোহাম্মদ আমির হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন। প্রথাগত বন্যবাসীদের সাথে বন বিভাগের অনেক কটা মামলা মোকদ্দমা আছে। আমরা আজকে 129টা মামলা প্রত্যাহার করার ঘোষণা দিয়ে কর্মসূচিটা শুরু করব। নেতিবাচকতাটাকে একটু পরিহার করি, শালবনে আবার শাল গাছই আমরা ফেরত আনি। সেই কার্যক্রমটা আপনাদের দীর্ঘদিনের কার্যক্রম। সেই কার্যক্রম শুরু করার একটাই উপায় হচ্ছে বর্ষাকালে শালবনের গাছগুলো লাগিয়ে দেওয়া, শাল গাছগুলো লাগিয়ে দেওয়া। নারায়ণগঞ্জের ফতুল্লায় গৃহবধূ লাকি আক্তার হত্যায় অভিযুক্ত পলাতক স্বামী শহীদুল ইসলাম ওরফে কসাই শিপনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। শনিবার রাতে ঢাকা সদর ঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে সংবাদ সম্মেলনে পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ বলেন, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটায় বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে ঘাতক শিপন। এ সময় জানানো হয়, শিপন তার স্ত্রী লাকি আক্তারকে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং শ্বাসরোধ করে হত্যা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায় যে পারিবারিক বিভিন্ন কলহের কারণে এবং ভিকটিম লাকি আক্তার মোবাইল এবং টিকটকে নানা ধরনের আসক্তির কারণে তাদের মধ্যে প্রায় বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়াঝাঁটি হতো এবং তাদের মধ্যে পারিবারিক কলহ লেগে থাকতো। এরই জের ধরে ঘটনার দিন আসামি শিপন ভিকটিম লাকি আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করে। তেলের কমিশন বৃদ্ধি, পরিবহন ব্যয় সমন্বয়, পুরাতন ট্যাঙ্ক লরি পরিবর্তনের সময়সীমা বাড়ানো সহ 10 দফা দাবি মানার আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করেছে পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদ। এর আগে সারা দেশে আধা বেলা ধর্মঘটের ডাক দেওয়া হয়। ভোর 6টা থেকেই বন্ধ করে দেওয়া হয় সব পাম্প। রাজশাহীতে বন্ধ ছিল সব পাম্প। জ্বালানি তেল না পেরে বন্ধ হয়ে যায় যাত্রীবাহী বাস চলাচল। পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগীয় নেতা রফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে দাবি দাওয়া নিয়ে কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা ও আশ্বাসের পরেও তা পূরণ না হওয়ায় এই ধর্মঘট ডাকা হয়েছে।
সিরাজগঞ্জে ধর্মঘটের অংশ হিসেবে জেলার সব পেট্রোল পাম্পে জ্বালানি তেল বিক্রি বন্ধ রাখা হয়। পাশাপাশি শাহজাদপুরের বাঘাবাড়ি অয়েল ডিপো থেকেও তেল উত্তোলন ও পরিবহন বন্ধ ছিল। উত্তরবঙ্গের 16 জেলা ছাড়াও টাঙ্গাইল, শেরপুর ও জামালপুর জেলার তেল সরবরাহ হয় এই বাঘাবাড়ি ডিপো থেকে। ফলে এসব এলাকায় জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায়। খুলনাতেও বন্ধ ছিল সব তেলের পাম্প। এতে যানবাহন চলাচল বাধাগ্রস্ত হয়, ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। নাটোরেও সকাল 6টায় পেট্রোল পাম্প থেকে জ্বালানি তেল বিক্রি, উত্তোলন ও পরিবহন বন্ধ করে দেয় ব্যবসায়ীরা। দুর্নীতির বিরুদ্ধে তারুণের একতা, গড়ব আগামীর শুদ্ধতা, এই স্লোগানে খুলনা মহানগরীতে দুদকের গণশুনানি অনুষ্ঠিত হয়। সরকারি দপ্তরে সেবা বঞ্চিত ও হয়রানির শিকার নাগরিকদের সরাসরি অভিযোগ শুনে দুর্নীতি দমন কমিশনের 2 জন কমিশনার তাৎক্ষণিক সিদ্ধান্ত দেন। সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এ গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার তদন্ত মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি। বিশেষ অতিথি ছিলেন কমিশনার অনুসন্ধান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ। বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম সহ অন্যান্যরা। নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করি, নিজের জমি সুরক্ষিত রাখি, এই প্রতিপাদ্যে জনগণকে ভূমি উন্নয়ন কর পরিশোধে উদ্বুদ্ধ করা এবং জনসচেতনতা বাড়াতে কিশোরগঞ্জে শুরু হয়েছে 3 দিনব্যাপী ভূমি মেলা। সকালে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। পরে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আধুনিক প্রযুক্তি নির্ভর ভূমি সেবা দেওয়ার লক্ষ্যে ঝালকাঠিতেও শুরু হয়েছে ভূমি মেলা। মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। পরে বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুরেও চলছে 3 দিনের ভূমি মেলা। মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সিফাত মেহজান। পরে একটি র্যালি শহরে গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। এছাড়া সিলেট, রাজশাহী, মুন্সিগঞ্জ, কুমিল্লা, জয়পুরহাট, গাইবান্ধা, নড়াইল সহ বিভিন্ন জেলায় আয়োজন করা হয়েছে 3 দিনের ভূমি মেলা। সারা দেশেই নানা আয়োজনে পালিত হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মজয়ন্তী। রাজধানী সহ ত্রিশাল, কুমিল্লায় জাতীয় কবির জন্মদিন উপলক্ষে নানা আয়োজন করা হয় অনুষ্ঠানের। সিলেটে ফুল দিয়ে জাতীয় কবির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। সকালে সিলেটের রিকাবি বাজারে নজরুল অডিটোরিয়ামের সামনে স্থাপিত জাতীয় কবির প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান নজরুল একাডেমি, সিলেট সিটি কর্পোরেশন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। চুয়াডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় কবির জন্মদিন। সকালে নগরীতে শোভাযাত্রা, পুষ্পমাল্য অর্পণ ও অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় কবি নজরুলের স্মৃতি বিজড়িত 8চালা ঘরের সামনের কবির স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম, পুলিশ সুপার খন্দকার গোলাম মাওলা সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। পরে কার্পাসডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিশীথের নিস্তব্ধতা ভেঙে যেমন আসে ঝড়, তেমনি এক ভোরে বাংলা ভাষা পায় বিদ্রোহের বিনা হাতে কাজী নজরুল ইসলামকে। প্রেম ও প্রতিবাদের অনন্য এই কবির আবির্ভাব বাংলা সাহিত্য ও মুসলিম জাগরণের গভীর তাৎপর্য বহন করে। বাংলা সাহিত্যের আকাশে তার আগমন উল্কার মতো ঝলমলে, যার আলো আজও অন্ধকারে দেয় পথের দিশা। জাতীয় কবির জন্মদিন নিয়ে এস.এম. আশরাফের রিপোর্ট। আর করোনা চলো না, না না না, প্রিয় যাই যাই বলো না। একদিকে প্রেমিক, অন্যদিকে বিদ্রোহী, এক হাতে বাঁশি, অন্য হাতে তরবারি। কবির লেখায় ফুটে উঠেছে আবেগ, অধিকার ও সাম্যের মহান পংক্তিমালা। মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোপায় তারার ফুল।
ভালোবাসার তৃষ্ণায় মরেছি আর প্রেম দিয়েই তৃষ্ণা মিটিয়েছি, এই উচ্চারণে নজরুলের প্রেম দর্শন। তার কলমে ভালোবাসা মানে শুধু রোমান্টিকতা নয়, আত্মার মুক্তি। চেও না শুনয় না আর চেও না এ নয়ন পানে চেও না। বাঙালির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে তিনি গেয়েছেন দ্রোহের গান, ভালোবাসার কবিতা। তার কণ্ঠে ছিল বিদ্রোহ, কলমে ছিল অগ্নি, আর সেই অগ্নিঝরা ভাষায় লিখলেন কারার ওই লৌহ কপাট। কাজী নজরুল শুধু কবি নন, তিনি এক সুরের বিপ্লব। ক্লাসিক, খেয়াল, ঠুমরি, গজল সবখানেই ছিল তার রাজত্ব। তার লেখা গজলে দীপ্তি ছড়িয়েছে প্রেম, ছিল ঈশ্বরের আরাধনাও। বাংলা সাহিত্য ও সঙ্গীতের এই মহিরুহ 1899 সালের আজকের দিনে জন্মেছিলেন ভারতের পশ্চিমবঙ্গের চুরুলিয়ায়। তার সৃষ্টিতে ছিল ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন। তিনি লিখেছেন গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। এ বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। 1922 সাল এক কবিতার ঝড় তছনছ করে দেয় ব্রিটিশ শাসন। নাম বিদ্রোহী। মানুষের হৃদয়ে উপনিবেশের শিকল ভাঙার আগুন জ্বালিয়ে দেয় এই কবিতা। আমি চিরদুত্তম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। কাজী নজরুল ইসলাম নেই, কিন্তু তার সুর এখনো মানুষকে সমানভাবে আলোড়িত করে। জাতীয় কবি বলেই নয়, সাহস আর ভালোবাসার ভাষা দেই নজরুল এখনো অমর। ফুল যদি তোমার হাতে। এসএম আশরাফ, এটিএন বাংলা। নানা আয়োজনে উদযাপিত হলো শেরপুরে প্রেস ক্লাবের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। শনিবার রাতে প্রেস ক্লাব ভবনের হল রুমে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজা। উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি রফিক মজিদ, সহ সভাপতি শাহরিয়ার মিল্টন, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল সহ সদস্যবৃন্দ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।